এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সজনে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ গড়ার ভিত্তিটা কি সত্যি মজবুত হচ্ছে? শিশুদের কাছে স্কুল কি ভয় আর পরীক্ষার চাপ, নাকি শেখার আনন্দ? বলা হয় একটি শিশুর প্রথম শিক্ষা হয় যদি হয় ভীতিহীন ও আনন্দময়, তবেই সে আত্মবিশ্বাসী মানুষ হয়ে ওঠে। আর সেই পরিবেশ নিশ্চিত করতে দরকার সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ। সরকার আনন্দময় শিক্ষার কথা বলছে, যা কার্যকর করতে প্রয়োজন বড় ধরনের বিনিয়োগ, বিশেষ করে যদি বলি শিক্ষক প্রস্তুতি, অবকাঠামো এবং উন্নত পরিকল্পনা, এবং বৈষম্যহীনভাবে প্রতিটি শিশুর কাছে সেই শিক্ষার আলো পৌঁছানো। সেজন্যই আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি আনন্দময় শিক্ষায় বিনিয়োগ। আমাদের সঙ্গে স্টুডিওতে একজন সম্মানিত অতিথি আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে সকল শ্রোতাবৃন্দকে আমার সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জনাব ববি হাজ্জাজ, আপনার যে মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আমরা সবসময় বলি যে আনন্দময় যে শিক্ষার কথা বলি, সেই শিক্ষাটা আসলে প্রাথমিক থেকেই কিন্তু দেওয়া প্রয়োজন। এবং প্রধানমন্ত্রীও বলেছেন যে খেললে আসলে বুদ্ধি বাড়ে। আপনি বলেছেন প্রাথমিক ও প্রাক প্রাথমিকে খেলাধুলা ভিত্তিক ও স্টোরি টেলিং বেসড যে শিক্ষা, সেটি আপনি চান। আসলে আমাদের দেশের বাস্তবতাটা কেমন? আমাদের এটি কি আনন্দময় শিক্ষা হয়? প্রথমত কি হয় আর কি হয় প্রয়োজন, এখানে অনেক সময় একটা বড় পার্থক্য থাকে। বিগত দিনগুলোতে বা বিগত বছরগুলোতে অনেক বড় ফারাক ছিল। আমাদের সরকার, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবার জনগণের বিপুল আস্থা নিয়ে যে সরকার দায়িত্ব নিল, আমাদের সেই সরকার একদম শুরু থেকে, মানে নির্বাচনের আগে থেকে আমরা ম্যানিফেস্টোতে পরিষ্কার করেছি যে এই ফারাকটা, যে কি হয় আর কি হওয়া প্রয়োজন, এই ফারাকটা আমরা মিটিয়ে দিতে চাই। সো সেই আলোকে আপনার যে এই যে আনন্দময় শিক্ষা, আনন্দময় শিক্ষাঙ্গন তৈরি করার কাজ আমরা করছি। এবং প্রাথমিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বিকজ এই যে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক, এটাকে আমরা বলি ফাউন্ডেশনাল লার্নিং। সো মানে শিক্ষার মূল ভিত্তি এখানে। জি। প্রাথমিকে আমাদের দায়িত্ব বেসিক কমিউনিকেশন, মানে ভাষাগত শিক্ষা, ভাষাগত জ্ঞান। আমরা চাচ্ছি বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এই দুটোর শক্তভাবে ভাষাগত জ্ঞান, এবং তৃতীয় একটা ভাষা আমরা ইনক্লুড করতে চাচ্ছি। এবং আমরা চাচ্ছি যে গণিতের জ্ঞান। সো ভাষা, গণিত, ভাষা একাধিক, কিন্তু ভাষা আর গণিত, এই দুটোর শক্ত ভিত্তি প্রত্যেকটা শিক্ষার্থীর ভেতরে আমরা তৈরি করে দিতে চাই প্রাথমিক থেকে। এটা যদি আমরা করতে পারি, সো রিডিং স্কিলস, পড়তে পারা, বাংলা ভাষায় ইংরেজি ভাষায় পড়তে পারা, এবং পড়ে শুধু পড়তে পারা না, বাট পড়ে সেটা বুঝতে পারা, অ্যাসিমিলেট করতে পারা, এই জ্ঞানটা আমরা প্রাথমিকে দিয়ে একটা শিক্ষার্থীকে ছাড়ব। বেসিক অঙ্কের জ্ঞান, সো আন্ডারস্ট্যান্ডিং বেসিক নাম্বার থিওরি, প্লাস মাইনাস, মানে যোগ বিয়োগ ভাগ গুণ, এগুলোর কমপ্লিকেটেড প্রবলেমগুলো সলিউশন কীভাবে করতে হয়, মানে চিন্তার জায়গা থেকে এগুলোকে কীভাবে বুঝতে হয়, দেখতে হয়, সলভ করতে হয়, এই শিক্ষাটা বা এই নলেজটা বা স্কিলটা একদম প্রাথমিকে আমরা এমবেড করে দিতে চাই। সো এটা যদি আমরা এমবেড করে দিতে পারি, এরপর এই শিক্ষার্থী যেখানেই যাক না কেন, বেসিক নলেজটা তার আছে। এবং কোনো কারণে এগেন আমাদের প্রচেষ্টা থাকবে অবভিয়াসলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত মিনিমাম সবাইকে দেয়। এরপর স্কিল, যদি বিশ্ববিদ্যালয়ে যেতে, বিশ্ববিদ্যালয় বা স্কিল দিকে যেতে চায়, স্কিলের দিকে তাদেরকে নিয়ে যাওয়া, মানে ভোকেশনালের দিকে তাদেরকে নিয়ে যাওয়া। বাট যদি কোনো কারণে কোনো সরকার ব্যর্থ হয় ওইটা পুরোপুরিভাবে বাস্তবায়ন করতে, ফাউন্ডেশনাল লিটারেসি যেহেতু এই সন্তানগুলোর, এই শিক্ষার্থীদের আছে, তারা নিজেরা বাজার থেকে দুটো বই নিয়ে বা রাস্তাঘাটে দুটো বই নিয়ে, বা আজকে ইন্টারনেটের যুগ, উইকিপিডিয়া বা ওই জায়গায় যেয়ে তারা নিজেরা নিজেদের জ্ঞান কন্টিনিউয়াস বৃদ্ধির কাজ করতে পারে। সো ফাউন্ডেশন নলেজ ইজ কি। প্রাথমিকে আমাদের দায়িত্ব এই ফাউন্ডেশনাল নলেজটা তৈরি করা। এবং এই ফাউন্ডেশনাল নলেজ তৈরি করতে হলে মূল কোন জায়গাগুলোতে আমাদের দেখতে হবে। প্রথমে হলো যে আসলেই আমাদের যে 2 কোটির মতো 4 to 10 year olds, মানে যারা আসলে ওই প্রাক প্রাথমিক এবং প্রাথমিকের মূল শিক্ষার্থী, তারা যেন স্কুল কক্ষে আসে,
এটা নিশ্চিত করা। তো এটা নিশ্চিত করার জন্য আমরা কি করছি? আমরা এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পরিকল্পনাগুলো শুরু করেছি, ফ্রি টেক্সট বুক আমরা আগেই দিতাম, সো যেন বাচ্চারা গার্ডিয়ানদের উপরে মানে পিতামাতার উপরে বার্ডেন না হয়, যে পিতামাতার আরও এক্সট্রা খরচ করতে হচ্ছে পড়াশোনার জন্য না। স্কুল ফ্রি, টেক্সট বুক ফ্রি, একই সাথে মিড ডে মিল মানে একবেলা খাবার ফ্রি সকলের জন্য। এগেন প্রক্রিয়াটা আমরা শুরু করেছি খুব শীঘ্রই, মানে 6 মাস থেকে 1 বছরের ভিতরে আমরা সকলের জন্য এই জিনিসটা করব। সো সকলের জন্য একবেলা খাবার ফ্রি, যে বেলাটা তারা স্কুলে আছে এই বেলা খাবার ফ্রি, বছরে একটা ইউনিফর্ম ফ্রি, জুতা ফ্রি, বছরে এক জোড়া জুতা ফ্রি, ব্যাগও দিচ্ছেন একটা ব্যাগ ফ্রি। সো এই যে সকল শিক্ষার্থীদের জন্য তাদের স্কুলে আসার জন্য যা যা প্রয়োজনীয় হতে পারে, এবং ওই যে স্কুলের যে সময়টা থাকে সেই সময় যেন বাবা মার কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করতে না হয়, খাওয়ানো নিয়ে পর্যন্ত এই পুরো দায়িত্ব আমাদের সরকার নিয়ে আপনি নিচ্ছে। বাইরে পড়াশোনা করেছেন, আমি একটু জানতে চাই যে বাইরের যে আনন্দময় শিক্ষার আমরা কথা বলি, সেখানে স্কুলে এভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, আসলে খেলাধুলার মাধ্যমে তাদেরকে এই শিক্ষাটা দেওয়া হয় আমরা দেখি। আমরা একটু ভিয়েতনামের একটি চিত্র আছে, একটু দেখে নিই যে সেখানে আসলে বাচ্চাদের কিভাবে শেখানো হয়। Teacher is amazing. He's making science so cool and fun for these kids. I love how he's using real-life examples like levitating bubbles and static electricity experiments to show them how physics works in action. If I had a teacher like that, I'd probably be working for NASA right now. Seriously, engaging teaching like this is what makes kids fall in love with STEM. কি চমৎকার দৃশ্য। আমরা যদি বলি যে যেটি বলছিলাম যে বৈষম্যহীনভাবে এই যে আনন্দময় শিক্ষাটি আমার মেট্রোপলিটন এরিয়া থেকে শুরু করে প্রান্তিক যে শ্রেণীকক্ষের যে শিশুটি আছে তার কাছে পৌঁছানো সম্ভব কিনা? অবভিয়াসলি সম্ভব। তবে ভিয়েতনামের যে চিত্রটা আপনি দেখালেন, মানে যেহেতু ভিয়েতনামের সাথে আমার অল্প একটু পরিচিতি আছে, একই সাথে মে মাসেই আমরা ভিয়েতনামের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ভিয়েতনামের একটা বড় ডেলিগেশনের সাথে আমরা বসছি। ভিয়েতনাম অনেক জায়গায় যদি একটু ওই যে ডেভেলপিং দেশ আমাদের মতো, আমাদের থেকে আসলে একটু পিছিয়েই আছে অনেক বিষয়, বাট ডেভেলপিং দেশ, কিন্তু অনেক বিষয়ে ভিয়েতনাম খুব ভালোভাবে অগ্রগতি করতে পেরেছে, যার ভিতরে টিচার ট্রেনিং, টিচারের প্রিপেয়ারনেস, এই জিনিসগুলো, কারিকুলাম, মানে প্রাথমিকের কারিকুলাম, এগুলোতে আগে তারা খুব ভালো ডেভেলপমেন্ট করেছে। তবে আপনারা যে স্কুলের চিত্রটা দেখালেন এটা আসলে ভিয়েতনামের রেগুলার স্কুল না, মানে ভিয়েতনামের সাথে একটু পরিচিতি থেকে আমি বলছি আর কি। এটা দামি স্কুল, আমাদের ঢাকা শহরেও বা বাংলাদেশে অনেক দামি দামি স্কুল আছে, ওখানে এই জিনিসগুলো কিছু কিছু খেলাধুলা আছে বা শিক্ষকরা চাইলে না, মানে কিন্তু এই যে আপনি অনেক যে আনন্দ অ্যাটমসফিয়ারটা দেখালেন, অ্যাটমসফিয়ারটা তো আমাদের দায়িত্ব হলো যে আমরা আমাদের বাস্তবতায় সিমিলার টাইপের অ্যাটমসফিয়ার তৈরি করা। সো এরকম এসি বড় কক্ষ, অডিটোরিয়াম হল হবে না, বাট আমাদের যে 40 জন স্টুডেন্টের ক্লাসরুম আছে সেখানে এই অ্যাটমসফিয়ারটা তৈরি করা একদম। সো লার্নিং উইথ প্লে, লার্নিং থ্রু স্টোরি টেলিং, এগুলোর মেইন কারণটা হলো বাচ্চারা যেন শিখতে পারে। সো ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে ফার্স্টে ক্লাসরুমে নিয়ে আসা, সো ক্লাসরুমে নিয়ে আসার জন্য আমাদের সরকার এত কাজগুলো করছে, ইনশাআল্লাহ আগামী 1-1.5 বছরের ভিতরে সবগুলো কমপ্লিট হবে, বা 6 মাস থেকে 1 বছরের ভিতরে সবগুলো কমপ্লিট হবে। এরপর আসেন যে বাচ্চাদের আসলে শ্রেণীকক্ষে রাখা, একদম রাখা মানে কি জোর করে ধরে রাখা না, মানে তাদেরকে শ্রেণীকক্ষে রেখে, সো আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে 900 ঘন্টা বছরে, আমরা এই মুহূর্তে অনেক জায়গায় সেটা ফেল করছি। সো কারিকুলাম ক্যালেন্ডারটা সঠিকভাবে করা,
এবং এই ক্যালেন্ডার সঠিকভাবে করার পর ওই যে ওই 900 ঘন্টা যেন প্রত্যেকটা শিশু এঙ্গেজ থাকে। তো এঙ্গেজ থাকাটা খুব মুশকিল। কেন মুশকিল? অনেক জায়গা থেকে স্কুলের এনভায়রনমেন্ট, মানে রুমের কি অবস্থা, রুমে আলো বাতাস কি আছে, বাথরুম চাপলে বাথরুমে কতদূর যেতে হয়, এগুলো কিন্তু আসলে ক্রিটিক্যাল বিষয় একটা বাচ্চাকে এঙ্গেজ রাখার। এরপর আসেন কারিকুলাম, বইতে আসলে কি আছে, শুধু বই ভিত্তিক পড়াচ্ছি আর বইতে কি আছে। সো মনে করেন আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলছি, বেশিরভাগ জায়গায় আমি যখন যাই বা যে কোনো স্কুলে আমি যখন যাই, ক্লাসরুমগুলোতে দিয়ে বাচ্চাদের রিডিং নেই, বাচ্চাদের সাথে একটু গল্প করি, বাচ্চাদের সাথে একটু অঙ্ক নিয়ে খেলি। এগেন আমার জাস্ট দেখবার জন্য ওই স্কুলে বাচ্চাদের ডেভেলপমেন্টের কি স্টেজ, কারণ তারা আমরা আবার FLN অ্যাসেসমেন্ট করি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ক্লাসে কিছু মাস অন্তর অন্তর, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর FLN অ্যাসেসমেন্ট করি। FLN হলো ফাউন্ডেশনাল লার্নিং অ্যান্ড নিউমারেসি। তো ওইটার অ্যাসেসমেন্ট যে এখানে এই ক্লাসে কতগুলো শিশু স্যাটিসফ্যাক্টরি, লেস দেন স্যাটিসফ্যাক্টরি, এগুলো। সো ওটার তাদের নাম্বারসগুলো দেখার পর আমি ক্লাসের ভিতরে যেয়ে বাচ্চাদের সাথে নিজে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করি, তাদেরকে পড়তে বলি, ওগুলো নিয়ে প্রশ্ন করি, ব্ল্যাকবোর্ডে অঙ্ক করি তাদের সাথে। তো ওই জায়গা থেকে আমি আপনাকে বলছি যে যখন তাদেরকে পড়তে বলি, তারা পাঠ্যপুস্তক থেকে যা পড়ে সেটা 3, 4, 5 যে ক্লাসে বলেন, আমি 3টা ক্লাসের কথাই বলছি, 1, 2 বলছি না, 3, 4, 5। 5এর একটা শিক্ষার্থীর জন্য যেই লেখনীটা আসলে সহজে পড়ার মতো হবে, প্লাস দেখেন ইন্টারেস্ট গ্রো করাটা ইম্পর্টেন্ট একদম। সো এখন বাচ্চাকে যদি আপনি এমন একটা জিনিস দেন যেটা তার পড়তে খুব মুশকিল হচ্ছে, তাহলে সে নিজ গরজে তো বারবার পড়বে না। এবং কল্পনা শক্তির একটি ব্যাপার থাকে যে কোন পড়াটা পড়লে তার কল্পনা শক্তিটা বৃদ্ধি হবে। সে যদি একটা বাক্য পড়তে যে 4টা শব্দে আটকায়, তাহলে তার কল্পনা শক্তি বৃদ্ধি পাচ্ছে কোথায় ভাই? ঠিক না? এবং আমাদের ওইভাবে প্ল্যান করতে হবে। যেমন মনে করেন কিছু জায়গায় আছে বা অনেক জায়গায় আছে, আমি যে দেখি কিছু সংখ্যক শিশু যারা মনে করেন চুল টুল খুব সুন্দরভাবে ডান, দেখে মনে হচ্ছে সব কাপড় চোপড় খুব সুন্দরভাবে ইস্ত্রি করা, সব কিছু করা, অনেক সময় তারা একটু সুন্দরভাবে পড়তে পারছে। ক্লিয়ারলি এগেন ইনফার করছি আমি, বাট ক্লিয়ারলি একটা ইনফারেন্স সহজেই চলে আসে যে তার বাবা মারা হয়তো আরেকটু শিক্ষিত, বাড়িতে হয়তো বাবা মা আরেকটু অ্যাটেনশন দেয়, তার জন্য তার পড়াটা আরেকটু ভালো। যেই শিশুদেরকে দেখি কাপড় চোপড় একটু ডিগ্রেডেড, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তো একটু ল্যাকিং আছে, তাদের বেশিরভাগ সময়, এখানে সবসময় বলছি, আমি জেনারেলাইজ করছি না, বাট পড়াগুলোতেও তারা পুরোপুরিভাবে অনেক শক্তভাবে আটকে যাচ্ছে। কেন? মানে বাড়িতে ইন্টারেস্টটা তারা তার পেরেন্টসের কাছে পাচ্ছেন। এখন পয়েন্টটা হলো যে আমরা যখন প্রাথমিকটা সাজাচ্ছি দেশব্যাপী, আমার সরকারি প্রাথমিকে 1,04,00,000-এর অধিক শিক্ষার্থী, টোটাল প্রাথমিকে 2 কোটির অধিক শিক্ষার্থী, মানে যেগুলোকে আমরা প্রাথমিক ধরতে পারি 4 to 10, 2 কোটির অধিক শিক্ষার্থী। এই 2 কোটি অধিক শিক্ষার্থী স্পেশালি আমার যে কনস্টিটিউয়েন্সি, যে পুরাটাই আমার কনস্টিটিউয়েন্সি, বাট যেটাকে ডিরেক্টলি আমি সার্ভিস দিচ্ছি, মানে আমার মন্ত্রণালয় সার্ভিস দিচ্ছে, 1,04,00,000 প্লাস, এদের বেশিরভাগই আসে বিকজ তাদের ফ্রি এডুকেশনটা দরকার পরিবারের। আচ্ছা, তার মানে তারা ফাইন্যান্সিয়ালি নট সো ওয়েল অফ। ফাইন্যান্সিয়ালি নট সো ওয়েল অফ মানে তারা চান্সেস আর একটা বড় সম্ভাবনা আছে এমন পরিবার থেকে আসে, একটা বড় সংখ্যক, সবাই না ভাই, কিছু এলাকায় একটা বড় সংখ্যক এমন পরিবার থেকে আসে যে পরিবারে বাবা মা খুব একটা শিক্ষিত না। আচ্ছা, সো বাবা মা তাকে নিয়ে বসতে পারছে না। তাহলে আমার এডুকেশন সিস্টেমটা ডিজাইন তো হতে হবে তাদের জন্য। আমরা যদি এমনভাবে ডিজাইন করি যে আমার স্কুলে 900 ঘন্টা দিলাম, কিন্তু বাসায় যে আরো 300 ঘন্টা বাপমার দিতে হবে, তাহলে তো দ্য সিস্টেম উইল ফেল। আচ্ছা, কোচিং আর গাইড বই নির্ভরতাটা কমানোর কথা বলছেন আপনারা, এখানে কি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে? এগেন ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনি কারিকুলামটা শিক্ষার্থী বান্ধব করেন। কারিকুলামটা যদি এমন করেন যে তার ইন্টারেস্টটা বাড়ছে। দেখেন আমি এখন আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি সায়েন্টিফিক ভাবে জিনিসটা বলছি না, বাট পার্সোনাল অভিজ্ঞতা থেকে যদি আমি আপনাকে বলি যে আমরা 80-র দশকে স্কুলে পড়েছি, 90-92-তে ও লেভেল দিয়েছি, তারপর আমেরিকায় গেছি পড়াশোনা করতে। তো আমরা যখন ও লেভেল দিয়েছি, আমরা দেখেছি আমাদের তুলনায় আমেরিকান সিস্টেমে ওরা তেমন কিছুই পড়ে নাই কম্পারেটিভলি। আচ্ছা, হ্যাঁ, মানে ওদের সিলেবাস আরো অনেক কম। আমি যেমন এই লেভেলে যে পরীক্ষাগুলো দিয়েছি তার জন্য আমাদের আমেরিকাতে ইউনিভার্সিটি ক্রেডিট সিস্টেম, তো আমি মানে 130 মতো ক্রেডিট আওয়ার আমার দরকার ব্যাচেলার্স পাস করার জন্য। 30 আওয়ারের বেশি আমি ক্রেডিট জাস্ট আমার এই লেভেলের জন্য পেয়েছি। আচ্ছা, 30 আওয়ারের মতো আশেপাশে 15 এরকম, 28-30 এরকম আওয়ার্স আমি ক্রেডিট, মানে 4 ভাগের 1 ভাগ আমার এই লেভেলে ওরা মেনে নিয়েছে যে আমার ডিগ্রি 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে আমার এই লেভেল পরীক্ষা দিয়ে। কিন্তু বাই দ্য টাইম আমি ইউনিভার্সিটি শেষ করি,
আমেরিকান ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস বিশ্বের অন্য কোনো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস থেকে কম না বেশি? অবশ্যই বেশি। মিনিমাম হলো সমান সমান, জি ঠিক না? মানে আমরা বলতেই পারি যে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে যাই বা বুয়েটে যেতে চাই, কিন্তু আসলে বাস্তবিকভাবে হার্ভার্ড আপনার হ্যাঁ এগুলোর সাথে তো আপনি ঠিক কম্পেয়ার করতে পারবেন না। তো তাহলে সেই জায়গা থেকে মানে পড়াশোনার মানটা আসলে ধরে রাখাটা একটা কনসিস্টেন্সির দরকার আছে, ফাউন্ডেশনাল লার্নিংটার দরকার আছে। যারা আমেরিকায় হাই স্কুল মানে আমেরিকান সিস্টেমে পড়াশোনা করেছে, মোটামুটি রিজনেবল স্কুলে গেছে, তাদেরকে যে যদি আপনি জিজ্ঞেস করেন অঙ্ক ভয় পাও কিনা, তারা আপনাকে একটু আজব করে তাকাবে, মানে অঙ্ক ভয় পাওয়ার কি, আমি পছন্দ না করতে পারি বা করি বা না করি। কিন্তু আমাদের দেশে শুধু শিক্ষার্থীদের না ভাই, মানে আমি শিওর আপনার অফিসেও যদি আমি ৫-১০ জনকে জিজ্ঞেস করি র্যান্ডম, 90% বলবে হ্যাঁ অঙ্ক ভয় পাই। আচ্ছা কারণ তাদেরকে কিভাবে জিনিসটার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, স্কুলে কি পড়েছে। সো এই জিনিসগুলো আমাদের কারিকুলামটা বদলাতে হবে বাচ্চাদের ইন্টারেস্টে রাখার জন্য। আচ্ছা একটু দুজন দর্শক আছেন, একটু ফোনটি নেব আমরা। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম, আমি আজাদ বলছিলাম রাজবাড়ী ডিস্ট্রিক্ট থেকে। জি জি বলুন। মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আমি একটা জিনিস আসলে, যদিও প্রাথমিক ও গণশিক্ষা রিলেটেড প্রশ্ন না, এটা আসলে শিক্ষা ব্যবস্থার একটা প্রশ্ন। এমনটা যে এনটিসিআর এর নিয়োগের একটা প্রক্রিয়া ছিল, ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় একটা প্রক্রিয়া হয়েও ছিল, টিচারদেরকে বদলি এবং স্ব এলাকায় ট্রান্সফার একটা প্রক্রিয়া ছিল। বাট এই গভর্নমেন্ট আসার পরে সেটা আসলে স্থবির বা থুবড়ে পড়েছে, এরকম একটা সিচুয়েশন। বাট মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে এই বিষয়ে আপনাদের আসলে ট্রান্সফারের এবং তাদেরকে স্ব এরিয়া ইভেন পাশাপাশি কোনো ডিস্ট্রিক্টে দেওয়ার এরকম কোনো পরিকল্পনা বা এরকম আপনাদের কোনো সদ ইচ্ছা আছে কিনা, জাস্ট সবিনয় বিনোদন করি যে বিষয়গুলো আসলে অনেক নিডি ফ্যামিলির লোকজন এখানে জব করে, এদেরকে আসলে অনেক দূরে দূরে যেখানে আসলে তারা সার্ভাইভ করা খুব কষ্ট হচ্ছে, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে কিনা যদি। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমার নাম শহীদ। জি জি বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি রাখুন। যে একটা শিক্ষক আমার দিন পড়াশোনা মানে ক্লাস করানোর পরে সে পেশা ডাক্তারগিরি করতে পারবে কিনা এবং আপনার প্রাইভেট পড়াতে পারবে কিনা। প্রাইভেট পড়াতে পারবে কিনা। জি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই মাননীয় প্রতিমন্ত্রী এই উত্তর দেবেন। আমি এই প্রশ্নের উত্তর দুটোই আগে নেব, তারপর একটি বিরতিতে যাব। নিশ্চয়ই, ওকে। তাহলে প্রথমে আজাদ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। আসলে এনটিআরসিএ আমার অধীনে পড়ে না, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পড়ে। তবে একটা ছোট্ট ক্যাটেগরিক্যাল আপনি ভুল করেছেন, ইন দ্য সেন্স যে এনটিআরসির এখতিয়ার নেই কাউকে চাকরি দেওয়ার বা ট্রান্সফার করার। এনটিআরসির দায়িত্ব হলো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই শিক্ষকদের সনদ দেওয়ার, যে সে ট্রেইনড, সে পরীক্ষা দিয়ে এই সনদটা পেতে পারে। যেমন আপনি যে কোনো ওই যে অ্যাকাউন্টিংয়ে আপনি পরীক্ষা দিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন। সো এনটিআরসি সনদ দেওয়ার একটা অর্গানাইজেশন, তারা সনদ দিতে পারে যে আপনি ট্রেন টিচার, তাও আবার প্রাইমারি ট্রেন টিচার না, কিন্তু সো প্রাইমারির মধ্যে এটা পড়ে না। তবে আজাদ সাহেব যেটা বলেছেন, ট্রান্সফার আসলে একটা বড় ইস্যু আছে, এবং এটা আমি প্রাথমিক নিয়ে এখন আমার মন্ত্রণালয় নিয়ে কথা বলি। ট্রান্সফার একটা বড় ইস্যু আছে। আমার মন্ত্রণালয় মানে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের যত সরকারি চাকরিজীবী আছে তার 1/4 আমার মন্ত্রণালয়ের অধীনে চাকরি করে, 1/4। সো বাংলাদেশে কোনো পরিবার নেই যে পরিবারের কেউ আমার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে না, অবশ্যই প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ করে। তো এখানে যেটা হয়েছে যে বহু বছর ধরে কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, বহু বছর ধরে, মানে একদিন দুদিন না, দশকের পর দশক ধরে মিসম্যানেজমেন্ট হয়েছে। এবং এই মিসম্যানেজমেন্টটা হবার জন্য যেটা হয়েছে যে অনেক জায়গায় আমাদের রেশিও, টিচার টু স্টুডেন্ট রেশিও 1:29। বিশ্বে বলা হয় যে 1:30 ইজ এ গুড মার্ক, আমাদের 1:29, মানে বিশ্বে যেটা গুড বলে আমাদের তার থেকে বেশি। প্রবলেমটা হলো আমার শত শত স্কুল আছে যেখানে 1:5 টিচার স্টুডেন্ট রেশিও, আচ্ছা 1:7, 1:6। সো আসলে এই যে মিসম্যানেজমেন্টের জন্য যেটা হয়েছে, অনেক জায়গায় শিক্ষক বেশি, অনেক জায়গায় শিক্ষার্থী অনেক বেশি শিক্ষক নেই। এবং এই জায়গাটা বেশিরভাগ সময় আমরা দেখতে পাই যে যেই জায়গাগুলো একটু প্রান্তিক, একটু দূরে, লোকজন যেতে চায় না, সেই জায়গাগুলোতে নেই।
তো এখন আপনি এই চাকরিটা নেওয়ার সময় জেনে বুঝে চাকরিটা নিয়েছিলেন যে আপনাকে এসব জায়গায় পাঠানো হতে পারে, তাহলে আপনি নিতেন না চাকরি? একদম। এটা একটা আর্গুমেন্ট আছে। আবার অবভিয়াসলি জনকল্যাণের একটা বিষয় আছে, জি। কিন্তু জটিলতাটা এত বড়ভাবে হয়ে গেছে যে এখন পুরো নতুন নীতিমালায় যে আমাদের জটিলতা ছাড়ানোর কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আজাদ সাহেব, আপনার পরিবারের কেউ যদি থাকেন, যেটা আমি নিশ্চিত আছে, আপনি নিরাশ হবেন না। আগামী দিনগুলোতে আমরা ওভারঅল, মানে একজন দুজনের ট্রান্সফার না, ওভারঅল সিস্টেমটা যেন আরো সুন্দরভাবে রোবাস্টলি আমরা সাজাতে পারি, সেটা নিয়ে আমরা কাজে আছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আপনাদের এই মুশকিলগুলো থাকবে না। একজন দর্শকের ফোন নেব। জি, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার বলুন। নাম মাহমুদ। মাননীয় মন্ত্রী আমার খুবই একজন প্রিয় মানুষ, একজন ডাইনামিক। আমরা ওনাকে খুব পছন্দ করি। তো ওনার কাছে আমার প্রশ্ন সেটা হলো, প্রাইমারি স্কুলে ট্রান্সফারের যে নীতিমালা, এই নীতিমালাটা অনেক জটিল। বেসিক্যালি এখানে কিছু বিষয় আছে। হাজবেন্ড যে জায়গায় থাকে, ওয়াইফকে সে জায়গায় ট্রান্সফার হতে হলে হাজবেন্ডকে আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের এমপ্লয়ি হতে হবে। বাট হাজবেন্ড যদি ব্যবসায়ী হয়, ওই ক্ষেত্রে ওয়াইফ হাজবেন্ডের প্লেসে ট্রান্সফার হয়ে আসতে পারে না নীতিমালার প্রেক্ষিতে। আচ্ছা। তো এই নীতিমালাটা চেঞ্জ করার কোনো সম্ভাবনা আছে কিনা জি, একটু জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মাননীয় প্রতিমন্ত্রী। নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরও আপনার কাছ থেকে চাইবো। একজনের প্রশ্ন ছিল শিক্ষকতা করে তিনি অন্য আর কি কোনো প্রফেশন অন্য কোনো প্রাইভেট কোচিং profession, করতে পারবেন জি। কিনা? জি। তো শহীদ সাহেবের জন্য আমি ফার্স্টে তাহলে উত্তরটা দিয়ে নেই। আপনি শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবার পর বাকি যে সময়টা আপনার দিনে থাকবে বা জীবনে থাকবে, এটা আপনার নিজস্ব সময়। আপনার ওই শিক্ষকের দায়িত্বর সাথে কনফ্লিক্টিং কিছু না করা পর্যন্ত আপনি যা ইচ্ছা সেটা করতে পারেন। আচ্ছা, সো আপনি অন্য প্রফেশন করবেন, যা করবেন সেটা আপনার দায়িত্ব, অ্যাজ লং এজ শিক্ষকতার সাথে কনফ্লিক্টিং কিছু conflict হয় না না। করে। আচ্ছা, এবার দ্বিতীয় পয়েন্টটা আসেন, প্রাইভেট কোচিং। এটা শিক্ষকতার সাথে কনফ্লিক্টিং, কারণ আপনি যদি প্রাইভেট কোচিংয়ে যান তাহলে আপনার ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কারণ আপনি তো গেইনফুলি এই শিক্ষার্থীকে নিয়ে বাসায় আলাদা করে বা অন্য কোথাও আলাদা করে তার কাছ থেকে টাকা নিচ্ছেন। অবশ্যই। তার মানে একটা সম্ভাবনা আছে আপনি স্কুলে থেকে ঠিকভাবে পড়াবেন না। সো তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা কখনোই লিগ্যাল না, কখনো লিগ্যাল হতে পারে না। এবং বিগত দিনগুলোতে হয়তো আমরা ভালোভাবে এটা থামাতে পারিনি, এবং এটা একটা কি বলবো, একটা এপিডেমিক আকারে বাংলাদেশে পরিণত হয়েছে। মানে এপিডেমিক বলার আগে আবার দুবার চিন্তা করা উচিত, বিকজ বেশিরভাগ ডেভেলপিং নেশনে আবার প্রাইভেট কোচিংটা বড়ভাবে ডেভেলপ করেছে। ভিয়েতনামের আপনি ভিয়েতনামের প্রাইভেট কোচিং ইজ কোয়াইট বিগ, সাউথ কোরিয়াতে প্রাইভেট কোচিং ইজ কোয়াইট বিগ। সো আমাদের আসলে জাতিগতভাবে দেখতে হবে, বা আমরা যে সরকারে যেহেতু বসেছি, আমাদের দেখতে হবে ওভারঅল জাতির জন্য, শিক্ষার্থীদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। রাতারাতি প্রাইভেট কোচিং আমরা বন্ধ করলে এটা মন্দ হবে, তো আমরা করব না, রাতারাতি করব না। আমরা চাই প্রাইভেট কোচিং যদি হয়ও সেটা স্কুল ক্যাম্পাসে নিয়ে আসা প্রথমত, আচ্ছা, এবং স্কুল ক্যাম্পাসে নিয়ে আসবার পর সো কোনো টিচার, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব কিছু রেগুলেট হতে হবে, লিগালাইজড হতে হবে। সো কোনো টিচার যদি প্রাইভেট কোচিং পড়াইতে চান, মানে যে কোনো স্কুলে পড়ান না, সে নিজে নিজে প্রাইভেট কোচিং পড়াতে চান, তাহলে তার স্কুলে এগেন এগুলো নীতিমালা আমরা সামনে আনার কাজ করছি। সো আপাতত যেই জায়গায়, আমি বলছি না এইটাই আইন হবে, বাট এটা এইভাবে আমরা চিন্তা করছি, এটা পরিষ্কার করছি। এবং আমরা যেভাবে চিন্তা করছি যে সেই টিচারকে স্কুলে কোনো একটা কক্ষ ভাড়া নিয়ে ওই কোচিংটা দিতে হবে। আচ্ছা, কিন্তু স্কুল প্রেমিসেসের বাইরে নিজের বাসায় বা অন্য কোথাও অফিস নিয়ে বা র্যান্ডম একটা আনরেজিস্টার্ড একটা কোচিং সেন্টার খুলে এটা পড়ানো আগামী দিনে যাবে না। সেইভাবে আমরা নীতিমালা সাজাচ্ছি, এগেন সকলের সম্মতি নিয়ে, সকলকে নিয়ে। সো প্রাইভেট আর বাট ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে টিচার স্কুলে পড়াচ্ছে সে কোচিং করাইতে পারবে না, আচ্ছা। এইটা কনফ্লিক্ট অফ ডিরেক্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা হবে না। এটা হলো শহীদ সাহেবের উত্তর। এরপর আসেন আমার চট্টগ্রামের ভাই, উনি নাম বলতে যেয়ে পরে আর বলেননি। আমার চট্টগ্রাম ভাই যেটা বলেন ট্রান্সফার, আমি প্রথমত একটা জিনিস পরিষ্কার করি, যদিও এই ট্রান্সফার রিলেটেড ওই প্রথম যিনি আজাদ ভাই জিজ্ঞেস করেছেন ওনাকেও আমি পরিষ্কার উত্তর দিয়েছি যে এটার নতুন নীতিমালা আসছে, আমরা সুন্দর ভিন্নভাবে সাজাচ্ছি। কিন্তু আমার চট্টগ্রাম ভাইকেও যদি আমি জিজ্ঞেস করি যে আপনি শুরু থেকে জানতেন আপনি একটা চাকরিতে যাচ্ছেন, যে এই চাকরিটা আপনাকে এই জায়গায় বা এই ধরনের জায়গায় পাঠাতে পারে, আপনি তো জেনে শুনে ওই চাকরিটা জয়েন করেছিলেন। বিশ্বের অন্য যে কোনো সরকারি চাকরি বাদ দিয়ে আপনি অন্য যে কোনো চাকরিতে যান, এখানে কেউ শুনবে আপনার ট্রান্সফার, আপনার স্বামী সরকারি চাকরিজীবী না ব্যবসায়ী না কি, সেখানে আপনার ট্রান্সফার দেওয়া যাবে কিনা? আপনার এই আবেদন কেউ শুনবে?
না, সেখানে তো case by চয়েস cases- দেওয়ার একটা জায়গা কেস বাই থাকে। কেসেসে কিছু হতেই পারে, বাট নীতিমালা পর্যায়ে এটা থাকবে না ভাই। হ্যাঁ, আচ্ছা। কিন্তু অবভিয়াসলি এগেন কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা 4 লক্ষ এমপ্লয় করে? প্রাথমিক শিক্ষা আমরা, প্রাথমিক ও গণশিক্ষা আমরা 4 লক্ষ এমপ্লয় করি। সো সেই জায়গা থেকে আমাদের এমপ্লয়মেন্টে যারা আছেন, শিক্ষক বলেন, অ্যাডমিনিস্ট্রেটর বলেন, অন্য স্টাফ বলেন, তাদের সবাই যেন সঠিকভাবে ভালোভাবে কাজ করতে পারে সেটা যেমন আমাদের দেখা প্রয়োজন। আবার তারাও যেন আনডিউ বেনিফিট নিতে চেষ্টা না করেন, কারণ অনেকেই করেন, আপনি জেনে শুনে কিন্তু এই চাকরিটাতে এসেছেন। জি। সো এটার আনডিউ বেনিফিট যেন নিতে চেষ্টা না করেন, এটাও একটা দেখার প্রয়োজন আছে। যেটা বললাম যে আমাদের অলরেডি একটা বৈষম্য আছে, অনেক জায়গায় টিচার নাই, আমরা কাউকে পাঠাতে পারছি না, অনেক জায়গায় সবাই আসতে চাচ্ছে। আচ্ছা। সো এই জায়গাগুলোতে আমরা পুরো নতুন নীতিমালা তৈরি করার প্রচেষ্টায় আছি। একটি প্রশ্ন রাখতে চাই যে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রাথমিক সহকারী শিক্ষকরা তারা 2.5 মাস ধরে নিয়োগপত্র পাচ্ছেন না, আন্দোলনে নামতে তারা বাধ্য হচ্ছেন। এই বিলম্বের আসলে কারণ কি এবং দ্রুত নিয়োগ নিশ্চিত করতে কি করছেন আপনারা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপনার প্রেমিসটা ভুল, আপনার প্রেমিসটা ভুল। আমাদের গত বছরের শেষের দিকে একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষকদের জন্য, অ্যাবাউট 14,500 মতো। এবং এইটা একটু তড়িঘড়ি প্রক্রিয়া করে করা হয় কারণ আমাদের একটা আর্জেন্ট নিড আছে। ওই যে আপনাকে বললাম না, ওই যে ইমব্যালেন্স, টিচারের ইমব্যালেন্স, সো একটা আর্জেন্ট নিড আছে অনেকগুলো স্কুলে তাড়াতাড়ি ডিরেক্ট শিক্ষার্থী বা শিক্ষক পৌঁছে দেওয়া। সেই কারণে একটু তড়িঘড়ি করে এই নিয়োগ প্রক্রিয়াটা হয়। আচ্ছা। ওকে, এবং এই নিয়োগ প্রক্রিয়াটা যে কোনো বাংলাদেশে, অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি যে বাংলাদেশে যে কোনো নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে পরিষ্কার বা রোবাস্টভাবে হয় না। এখানে কিছু ত্রুটি বিচ্যুতি দেখাই যায়। আপনাকে হয়তো ক্যামেরা অফ থাকার সময় বলছিলাম যে নিয়োগ বাণিজ্য বোধহয় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য, সব জায়গায়, যে কোনো মন্ত্রণালয় যান, যে কোনো জায়গায় যান। সো তবে মোটামুটি আমরা যা রিপোর্ট পেয়েছি, মোটামুটি স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে। অনেক ত্রুটি ছিল, তারপরও এগেন মানে মন্দের ভালো আমরা যেটা পেতে পারি, মোটামুটি স্বচ্ছ হয়েছে। এবং আমাদের যেহেতু আর্জেন্ট নিড, সেহেতু সরকার থেকে আমরা ওই সিদ্ধান্তে এসেছি যে এই নিয়োগগুলো এখন প্রক্রিয়াধীন, বাস্তবায়ন হবে। আচ্ছা। সো এটা প্রক্রিয়ায় আছে। আমি আজকে সকালে হঠাৎ করে শুনেছি যে এই 14,500 কিছু প্রতিনিধিরা ঢাকায় এসে ওনারা বোধহয় আন্দোলনে নামবেন এরকম আওয়াজ করছেন। তো তখন আমি তাদেরকে দাওয়াত জানিয়েছি যে আসেন আমার সাথে কথা বলেন। কারণ দাওয়াত জানানোর মূল কারণ আসলে এটা না যে ওনারা আন্দোলনে নামবেন আমরা ভয় পেয়েছি, এটা না। দাওয়াত জানানোর মূল কারণ হলো যে তোমাদেরকে তো ভাই চাকরির প্রক্রিয়া, মানে খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমরা ক্লাসরুমে পাঠাবো, তোমরা এটা কেন করছো আমি জানতে চাই, মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। তো তারা এসে বললেন যে কোনো কোনো সংবাদ মাধ্যমে তারা দেখেছেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা হবে। আচ্ছা। তো তখন তাদেরকে আমি আস্থার সাথে বোঝাতে চেষ্টা করি যে দেখো, নিয়োগ প্রক্রিয়াটা আসলে তোমাদের প্রয়োজনের জন্য না, আমার শিক্ষার্থীদের প্রয়োজনের জন্য। তো আমার শিক্ষার্থীদের প্রয়োজনে এই 14,500 শিক্ষক, এদেরকে তাড়াতাড়ি আমার শিক্ষাঙ্গনে মানে শ্রেণীকক্ষে পাঠানোটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমাদের তাড়াতাড়ি নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়া তুমি বললেই তো আর কালকে শেষ হয়ে যাবে না, কারণ এগুলোতে কিছু জিনিস আছে। এবং বিগত দিনগুলোতে আরেকটা জিনিস আমি পরিষ্কার করে নিই, বিগত দিনগুলোতে আমাদের প্রাথমিকে যেটা হয়েছে যে আমরা নিয়োগ দিয়ে ক্লাসরুমে পাঠানোর পর তারপর আবার ক্লাসরুম থেকে নিয়ে 10 মাসের ট্রেনিংয়ে পাঠিয়েছি। আপনি আমাকে বলেন যে আপনি একটা ড্রাইভার রাখবেন, আপনি ড্রাইভারকে চাকরি দিয়ে দিয়েছেন কিন্তু সে গাড়ি চালাতে জানে না, তো তাকে বলে তুমি 2 মাস গাড়ি চালাও তারপর তোমার আমি ট্রেনিংয়ে পাঠাবো। এটা কি সেন্সিবল? না। সো পুরোনো দিনে যেসব অরাজকতা হয়েছে বা ভুল ত্রুটি হয়েছে, আমরা সেই ভুল ত্রুটিগুলো পার করে ওঠার কাজ করছি। সো এমন না যে তারা চাকরি পাবে না, তারা চাকরি পাচ্ছে, এবং আমার প্রয়োজনে মানে আমার মন্ত্রণালয় আমার শিক্ষার্থীদের প্রয়োজনে তারা জলদি চাকরি পাচ্ছে। যেহেতু দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাদের জন্য আপনার কি বার্তা? তাদের জন্য বার্তা আমি তাদেরকে ডিরেক্ট দিয়ে দিয়েছি যে তাদেরকে যত শীঘ্রই আমরা পারি আমরা ক্লাসরুমে পাঠানোর কাজ করছি। তো তাদের চাকরি নিয়ে কোনো দুশ্চিন্তা নাই বা কোনো অনিশ্চয়তা নাই। এইখানে আমি আরেকটা জিনিস পরিষ্কার করি যে এই আলোচনাটা হবার পর, এই আলোচনাটা হয়ে তাদেরকে আমি ছেড়ে দিলাম কিছুক্ষণ আগে, মানে আপনার শোতে ঢুকার আগে একটা বেশ অতি পরিচিত খবরের কাগজে, ডেইলি খবরের কাগজ, যে আমি দেখলাম তারা নিউজ ছাপিয়েছে যে না এই প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, এটা নতুন রিভিউতে দেয়া হচ্ছে। মানে আমরা ডিসিশন মেকার, আমরা তারাই আছি এদেরকে চাকরিতে বসানোর। এই খবরের কাগজ কোথা থেকে এই নিউজটা পেলো আমি জানি না, আমি আর সময়ও পাইনি তাদের সাথে চেক করার, কারণ আমি আপনার সাথে ঢুকে গেছি। কিন্তু আমি মন্ত্রণালয়কে দায়িত্বরত যারা আছেন তাদেরকে জানিয়েছি খবরের কাগজের সাথে যোগাযোগ করতে। অবশ্যই কারণ এই ধরনের খবর বিভ্রান্তি সৃষ্টি করে। যারা হয়তো তারা
অনেক দুশ্চিন্তায় আছেন তাদের চাকরি নিয়ে অ্যান্ড হোয়াট নট, যাই হোক, কিন্তু তাদেরকে একটা আলোচনা হয়ে গেছে তাদের সাথে। জি। তাদেরকে আমি আশ্বাস দিয়েছি যে এই প্রক্রিয়া চলমান, মানে ইন দ্য সেন্স যে যত শীঘ্রই সম্ভব আমরা তাদেরকে ক্লাসরুমে পাঠাতে চাই, এখানে তাদের জন্য না ভাই, আমার প্রয়োজনের জন্য। তো সেখানে এই ধরনের একটা ভুল বা আসলে সত্যি কথা বলতে মিথ্যা খবর এরকম ব্লেটেন্টলি ছেপে দেয়া, এই খবরের কাগজগুলো আসলে কি করতে চাচ্ছে আমি জানি না, বাট আজকে আপনার শোর মাধ্যমে যারাই দেখছেন আপনার শোর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে এই ধরনের খবরের কাগজের মিথ্যা খবরে আপনারা মানে উস্কানিমূলক ভাবে নেবেন না, এবং এদেরকে মানে ওই ক্ষমতাটা দিবেন না যেন আপনাদেরকে উস্কে দিতে পারে কোনো অরাজকতার দিকে। জি, আরেকজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মোহাম্মদ হামিদুর রহমান, নাটোর বাগাতিপাড়া থেকে বলছিলাম। জি। আমার মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে একটি প্রশ্ন, যে দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যার জন্য কারণে সরকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদোন্নতি পদটি বন্ধ হয়ে আছে, এই ব্যাপারে আপনাদের কোনো দ্রুত পদক্ষেপ আছে কিনা? জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তরটি আমি অবশ্যই আপনার কাছ থেকে নেব। বিশেষ করে যদি আমি এটার সাথে যুক্ত করতে চাই যে একটি খবর দেখছিলাম যে প্রাথমিকে 34,000 প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, অপেক্ষা 7 লাখ প্রার্থী, পিএসসির মাধ্যমে 1,222 জন পদে নিয়োগ হবে, এবং এইটি নিয়ে কিন্তু বেশ আলোচনায় আছে। অ্যাকচুয়াল কাউন্টটা 32,000 প্লাস, আচ্ছা। এবং এটা আটকে আছে আসলে মামলাধীন। মানে এই যে প্রধান শিক্ষক আমরা নিয়োগ দেব, তো প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া দুই প্রকার, একটা হলো ডিরেক্ট নিয়োগ আর আরেকটা হলো সহকারী শিক্ষক থেকে প্রমোশন প্রাপ্ত, মানে এত বছরের অভিজ্ঞতা, এই ডিগ্রি আছে, এগুলোর ভিত্তিতে প্রমোশন প্রাপ্ত। এবং এখানে আবার পিএসসি রুল আছে যে এত সংখ্যক ডিরেক্ট নিয়োগের জন্য রাখতে হবে। তো এটা পুরনো, মানে এটা আমাদের মন্ত্রণালয়ের করা না, এটা বাংলাদেশ সরকারের নিয়ম, সো অ্যান্ড সো ফোর্থ, এবং এটাই হয়ে এসেছে। তো এখানে দুটো মামলা দায়ের করা হয় আদালতে, যে দুটো মামলার কারণে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা বেশ কিছুদিন ধরে আটকে আছে। সো 32,000 প্লাস স্কুলে আমি হেডমাস্টার দিতে পারছি না, নট বিকজ আমি চাই না, নট বিকজ স্কুলের নিড নেই, বাট বিকজ মামলাধীন। তো আমরা ইতিমধ্যে মাননীয় অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে, কারণ আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলতে পারি, জুডিশিয়ারির সাথে তো ডিরেক্ট অ্যাক্সেস আমাদের হতে পারে না, তো বাট মাননীয় অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আমরা একটা আস্থার জায়গায় এসেছি যে মাননীয় হাইকোর্ট মানে আপনার খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি করবে, মানে যেইভাবেই করুক, মানে আমাদের ফরে আসুক, আমাদের এগেনস্টে আসুক, আমাদেরও কিন্তু আসলে কথাটা এইটা যে আমাদের পক্ষে আসুক বিপক্ষে আসুক এটা বিষয় না, কারণ এখন অনেক সময় হয়ে গেছে, আমার এটা আটকে আছে, এই 32,000 আমি ডিরেক্ট দিয়ে ইনটেক দিয়ে যেইটাই দিয়ে আমার দিতে হবে তাড়াতাড়ি। সো মামলার নিষ্পত্তি আমরা চাই, এবং সেই আঙ্গিকে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব দ্রুত হয়তো এটা নিষ্পত্তি আসছে। সো নিষ্পত্তি পেলে হামিদুর রহমান ভাই, আপনার যেমন আপনি দুঃখে আছেন যে এটা কেন হচ্ছে না, আমিও আসলে দুঃখে আছি, কারণ আপনার চিন্তা হতে পারে যে আপনার পরিচিত কেউ চাকরিটা পাচ্ছে না, আমার চিন্তা হলো আমার 32,000 স্কুলে হেডমাস্টার নাই। একদম। সো আপনার থেকে আমার মনে হয় আমার চিন্তাটা দুশ্চিন্তা আর অনেক বেশি এবং বড়। সো সেই জায়গা থেকে যেই মুহূর্তে মামলার নিষ্পত্তি হবে প্রক্রিয়া ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। আমরা শিক্ষার গুণগত মানের কথা তো বলি, প্রত্যন্ত অঞ্চলে ফ্রি ওয়াইফাই এবং এডু আইডি চালুর কথা বলছেন, অথচ অনেক স্কুলে কিন্তু বিদ্যুৎ নাই, অনেক স্কুলে স্থিতিশীল একটা ইন্টারনেটও নাই। আবার আপনি যেটা বলেছিলেন একটি অনুষ্ঠানে যে অনেক স্কুলে গার্ড না থাকায় মাল্টিমিডিয়ার যে সরঞ্জাম আছে সেগুলো চুরি হওয়ার, তারও চুরি করে নিয়ে যায়, এমন কথা আমরা শুনেছি। এই বাস্তবতা আসলে ডিজিটাল অবকাঠামো টেকসইভাবে বাস্তবায়ন করা কি সম্ভব কিনা? সম্ভব, কিভাবে করছেন তার উপরে ডিপেন্ড করবে। বিদ্যুৎ নিয়ে এই কথাটা সত্যি না, আমরা কথায় কথায় অনেক সময় অনেক কিছু বলে ফেলি, কিন্তু বিদ্যুৎ নিয়ে কথাটা সত্যি না। অনেক জায়গায় যেটা হয় যে ওই যেটা আপনাকে বলছিলাম, লাইট ফ্যান চুরি করে নিয়ে যায়, সো বিদ্যুৎ থেকে খুব একটা লাভ হয় না, এটা ভিন্ন বিষয়, আর বিদ্যুৎ না থাকা ভিন্ন বিষয়। সো বিদ্যুৎ আছে, তবে সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা দায়িত্ব নিয়ে যেটা কাজ করছি যে প্রাচীর, গেট, সিকিউরিটি গার্ড, ক্লিনার, এগুলোর ব্যবস্থা খুব তাড়াতাড়ি। এখানে প্রাচীর গেট তো আমরা এক একটা প্ল্যানের মাধ্যমে, পরিকল্পনার মাধ্যমে দিতে চেষ্টা করছি। সো এগুলো আমরা আশাবাদী PDP 5 এর একটা প্রজেক্ট আমাদের প্রাথমিকের এই জুলাই মাসে থেকে শুরু হবে। এই PDP 5 এর অধীনে সকল স্কুলের বেসিক
আপনার নির্মাণ কাজগুলো আমরা শেষ করতে সক্ষম হব। আচ্ছা, তো যার ভিতর আর কি ওই যে বাউন্ডারি ওয়াল টোয়াল এগুলো সবকিছু আছে। থাকবে। হ্যাঁ, এবং এইবার এর আগে যেগুলো হয়েছে মানে ইভেন PDP 4 যেটা এই বছর জুন মাসে শেষ হচ্ছে, জুনের 30 তারিখে শেষ হচ্ছে, PDP 4 বা তাছাড়া অন্য কনস্ট্রাকশন প্রজেক্টেও আমরা দেখেছি যে বিল্ডিং করেছে দেয়াল বাউন্ডারি ওয়াল করে নাই, বিল্ডিং করেছে বাথরুম করেনি, বাথরুম এক কন্ট্রাক্টর করেছে, বিল্ডিং আরেক কন্ট্রাক্টর করেছে, বিল্ডিং এর ভেতরে সিকিউরিটি ঠিকভাবে হয় নাই, দরজা ইজিলি খুলে মানে দরজা খুলে লোকজন নিয়ে গেছে, এরকম হয়েছে মানে ভয়াবহ বিল্ডিং চিত্র। নতুন 2 দিন আগে ডেলিভারি করেছে, দরজা খুলে লোকজন নিয়ে গেছে। চুরি চামারি আমাদের দেশে হয়। তো এই প্রবলেমগুলো আমাদের দেশে আছে। তো এই প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে, তার জন্য ওই যে যেটা বললাম যে ওই যে বাউন্ডারি ওয়াল টল কনস্ট্রাকশন এগুলো আমরা PDP 5 এ নিয়ে আসছি, জি। আলাদা আপনার কনস্ট্রাকশন প্রকল্পেও নিয়ে আসছি, একই সাথে দারওয়ান টারওয়ান এগুলোর ব্যবস্থা করছি। সো বিদ্যুৎ আছে, এগুলো আছে, এরপর আসবে ওয়াইফাই। ওয়াইফাইয়ের জন্য ইতিমধ্যে মানে আজকেই আমরা আমাদের যে টেলিকম অপারেটরস আছে তাদের কয়েকজনের সাথে আমরা আলোচনা শুরু করেছি, যারা তাদের নেটওয়ার্ক যেহেতু সব জায়গায় আছে তারা এই নেটওয়ার্ক দিয়ে সাপ্লাই কিভাবে দিবে। আমাদের পরিকল্পনা হলো যে ইনাদের ভিতরে আমরা একটা কম্পিটিশন তৈরি করব। এরপর নেটওয়ার্ক প্রোভাইডার মানে নেটওয়ার্ক প্রোভাইডার, নট যাদের নিজেদের নেটওয়ার্ক এখানে আছে, বাট এদেরও নেটওয়ার্ক ব্যাকবোন যারা বিল্ড করে দিয়েছে, বড় বড় কোম্পানি যেমন হুয়াওয়ে বা আরও কোম্পানিজ আছে, এদেরকেও আমরা ইনভাইট করব। কিভাবে, কারণ আমাদের নেটওয়ার্ক কিন্তু বিশাল, মানে অবশ্যই। 1,04,00,000 তো মানে জাস্ট আমার নিজেরই, বাকি অন্যগুলোকে বাদ দিলাম। সো এই যে 1,04,00,000-কে প্রোভাইড করার নেটওয়ার্কটা বিশাল। সো আমরা তারপর এই ডিফারেন্সগুলো দেখব, মানে আমরা ওই জায়গায় আসতে চাই যে সবচেয়ে কম্পিটিটিভ অবস্থান তৈরি করে আমরা এই ওয়াইফাই নেটওয়ার্কটা তৈরি করতে পারি। আচ্ছা, কারিকুলাম, সরি দুঃখিত আপনাকে থামালাম, আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সময় আমাদের হাতে খুব কম, আপনাকে মানে পেয়েছি আমরা। আমি চাই সবগুলো ছোট ছোট করে উত্তর দিতে, জি। কিন্তু এখন উত্তরের ইনফরমেশনগুলো তো দিতে জি, হবে, সো বেশি ছোট অবশ্যই, করতে পারছি না। অবশ্যই। কারিকুলাম, ক্লাসরুম, কনসিস্টেন্সি, এই হ্যাঁ। থিসের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা কোনটি, তার নিরসনে কি করছেন? আমাদের 3টাই দুর্বলতা। আমাদের কারিকুলাম দুর্বল, যেটা নিয়ে এর আগে আপনাকে কথা বলছিলাম যে বাচ্চারা যে জিনিসটা পড়ে এটা আসলে তার জন্য সবচেয়ে শোভনীয় না। সো কারিকুলামে ম্যাসিভ চেঞ্জ আনতে হবে। কিন্তু কারিকুলাম আবার এমন একটা জিনিস যেটা রাতারাতি চেঞ্জ করলে কোনো লাভ হবে না। আপনি যত ভালো মনে করেন কারিকুলাম, যদি রাতারাতি চেঞ্জ করেন হবে না। সো আমরা একটা সময় নিচ্ছি 2 থেকে 3 বছর, যে টাইমটার ভিতরে আমরা কারিকুলাম চেঞ্জগুলো আনবো, টিচারদের ট্রেন করব, টেক্সট বুক নতুন হবে, এবং অল দ্য ওয়ে লোকজন জানতে হবে যেন 3 বছর পর যখন নতুন কারিকুলাম, হঠাৎ করে নতুন কারিকুলাম আসে নাই, মানে ক্রমাগত চেঞ্জ হতে হতে 3 বছর, মানে আজকে 3 বছর পরে তাকে দেখবেন ডিফারেন্ট, কিন্তু এই 3 বছরের মাঝে কেউ খুব বেশি ফিল করবে না, এমনভাবে আমরা কারিকুলাম ইন্ট্রোডিউস করতে চাই। সো কারিকুলামে বিশাল চেঞ্জ দরকার। এরপর আসেন ক্লাসরুমে যেটা বললাম, অবকাঠামোগতভাবে আলো বাতাসেরই প্রবলেম আছে, ক্লাসরুমে চেয়ার টেবিলের প্রবলেম আছে। ফরগেট দ্য ফ্যাক্ট যে বাচ্চাদের ওইখানে পড়াচ্ছি কি সুন্দরভাবে, টিচারের আচরণ কেমন, টিচারের ট্রেনিং কেমন। এই যে যেমন যেটা বললাম যে এর আগে নিয়োগ হয়েছে, তাকে নিয়োগ চাকরি দেওয়ার পর আমি তাকে ট্রেনিংয়ে নিয়ে গেছি, এবং এখন পর্যন্ত আমাদের বেশিরভাগ টিচার এই ট্রেনিংটা প্রাপ্ত না। আমার যতগুলো পিটিআই আছে, পিটিআই হলো আমার যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমার যে যতগুলো পিটিআই আছে সে সব মিলিয়ে আমি ওই 8-10 হাজার বা এরকম রাউন্ড অ্যাবাউট, আমি আপনার ফিগারটা এক্স্যাক্ট বলতে পারছি না, বাট রাউন্ড অ্যাবাউট এই ধরনের ফিগার প্রত্যেক বছর আমি ট্রেন করতে পারি। আচ্ছা, আমার টিচার ভাই অলমোস্ট 4 লাখ। আপনি হিসাব বুঝেছেন ভাই, যে আমি এটা আমার অবকাঠামো শক্তিটা আমার বাড়াতে হবে, এবং এই ট্রেনিং এরও ভিন্ন ভিন্ন উপায়ে যেতে হবে। যেমন মনে করেন ন্যাপ, আমাদের NAPE, আমাদের যে অথরিটি, যে ডিরেক্টরেট আছে যারা এই দায়িত্বে, যে টিচার ট্রেনিং এর দায়িত্বে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি যে এই ট্রেনিংটা কিভাবে আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে আনতে পারি, কারণ দেশ বিদেশে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আছে। অনেক জায়গায় 2 বছরের কোর্স আছে, 3 মাস 4 মাস বা 5 মাস আপনি ওইখানে ইনস্টিটিউটে পড়ে বাকিটা অন দ্য জব। সো আপনি 4 মাস করে স্কুলে চলে যাবেন, স্কুলে আপনি রেগুলারলি নেক্সট 1.5 বছর ধরে করতে থাকবেন, পড়াতেও থাকবেন, ট্রেনিংও করতে থাকবেন। সো এরকম ডিফারেন্ট মোডালিটিসের কথা আমরা চিন্তা করছি। সো ওই যে আপনাকে বললাম না, এই যে 14,500 যে আটকে আছে, আমরা এই মোডালিটিগুলো সেট করছি কিভাবে এই মোডালিটির মধ্যে ওরা চলে যাবে তারপর। কারণ আমরা আর বিগত দিনগুলোর মতো কোনো ট্রেনিং ছাড়া, কোনো কিছু ছাড়া র্যান্ডাম আমার 40টা বাচ্চার ওখানে একজন মানুষ দাঁড়া করিয়ে দিব না, একজন টিচারই যে দাঁড়াবে, র্যান্ডাম লোক দাঁড়াবে না। একদম। সো সেই জায়গা থেকে কারিকুলামের ক্লাসরুমের কাজ আমরা করছি। এবার আসেন কনসিস্টেন্সি। ঢাকা শহরের ভালো স্কুল যেটা, আমার ঢাকা শহর সবচেয়ে বড় বৈষম্য আসলে আমরা মনে করি যে প্রান্তিক অঞ্চলের সাথে শহরের সবচেয়ে বড় বৈষম্য না। হ্যাঁ, কিছু জায়গা আছে, আপনি একদম টান্দরবন চলে যান, ওখানে আসলে এত দুর্গম জায়গা যে সার্ভিস দেওয়া মুশকিল, বাট ওটা ছাড়া সবচেয়ে বড় বৈষম্য ঢাকা শহরে। আচ্ছা, আপনি ঢাকা শহরের অনেক প্রাথমিক স্কুল আছে, আপনি যদি যান, আপনি জাস্ট
মানে স্কুলে প্রথম দুটো পা রেখে আপনার কান্না আসবে, কি অবস্থা, মানে স্কুলের কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা, কি লেভেলের সার্ভিস তারা পাচ্ছে। টিচারদের সাথে বসে যদি আপনি তাদের গল্প শুনেন, সব জায়গায় তো ভাই সবাই ফাঁকিবাজ না, হ্যাঁ, অবশ্যই। বা দুষ্টু লোক না। আবার অনেক জায়গা আছে টিচারটা আসলেই ভালো, সে কিছু দূর মানে অনীহা বা এরকম হতে বাধ্য হয়েছে, কারণ আর কতদিন। সো এরকম স্কুল ঢাকা শহরের ভেতরেই আছে, মেট্রোতেই। আপনি বুঝেন যে মেট্রোতে মানুষ কখন আসে, যখন তার এলাকায় সে আর কোনো পথ খুঁজে পাচ্ছে না, কামাইয়ের রুটি রোজগারের আর কোনো উপায় নেই, তখন মেট্রোতে আসে। বস্তি কিন্তু মেট্রোতেই পাবেন, গ্রামে যেয়ে কিন্তু রাস্তাঘাটে শুয়ে আছে এরকম লোকজন আপনি সহজে পাবেন না। রাস্তাঘাটে শুয়ে আছে কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা গলিতে পাবেন, আপনার অফিস থেকে বের হলে পাবেন। একদম একদম। সো এই যে বৈষম্য না, প্রাথমিক স্কুলেও কিন্তু বিদ্যালয়েও কিন্তু এই বৈষম্যটা শহরে সবচেয়ে বেশি। আচ্ছা, সো এই কনসিস্টেন্সি তো আমার আনতে হবে। আমার যেই বাচ্চাটা শেষ ডিকনেসা বা হলি ক্রসে বা জি। সেন্ট জোসেফে যাচ্ছে ক্লাস 1, 2, 3-তে, সেই বাচ্চার সার্ভিস হয়তো আমি সবচেয়ে আমার গরিব বাচ্চাটাকে দিতে পারবো না, বাট মোটামুটি যেন কোনো একটা পর্যায়ে যে ওই বাচ্চার সাথে আমার এই বাচ্চা কম্পিট করতে পারে, এইটা হলো কনসিস্টেন্সি। এইটাও আমাদের নাই। সো তিনটাতেই আমরা অনেক দূরে। আপনি একদম শেষ মুহূর্তে আপনার কাছে, আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনি শেষ বার্তা কি দিতে চান, যে মানুষের দুশ্চিন্তা করে এই প্রাথমিক গণশিক্ষা নিয়ে, যে আমাদের যে দুশ্চিন্তা রয়েছে, অভিভাবকদের জন্য কি বার্তা রয়েছে আপনার? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার শুধু অভিভাবক না, সবার জন্য একটা বার্তা, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ এবং আমি এডিশনালি বলবো একটা পাক পবিত্র জায়গা। এই প্রতিষ্ঠানের গুরুত্বটা সবার অনুভব করাটা প্রয়োজন। আমরা প্রাথমিক বিদ্যালয়কে সম্মান দেই না, আমরা প্রাথমিক শিক্ষকদেরকে সম্মান দেই না। যতদিন পর্যন্ত এই জিনিসটা শুরু না করবো আমরা, এগেন আমি কয়েকটা জায়গায় এই আলোচনাটা করেছি, যে একটা মসজিদ যদি কোথাও বানান, সেখানকার ওই মসজিদের একটা ইটে হাত দেওয়ার কারোর বাপের সাহস নাই। এগেন রাইটফুলি সো, কি সাহসে মসজিদের ইটে হাত দিবে? কিন্তু আপনি ভুলে যান যে একটা প্রাথমিক শিক্ষার একটা প্রতিষ্ঠান, সেটাও কিন্তু একটা পবিত্র প্রতিষ্ঠান। এই দেশ এই জাতিকে গড়ার জন্য ওই প্রতিষ্ঠানটা কাজ করছে। সো ওইটারও একটা ইটে যদি কেউ হাত দেয়, তার যেন মানে 14 গোষ্ঠী উদ্ধার হওয়ার ভয় তার থাকে। আমাদের সামাজিকভাবে ওই জায়গায় আসতে হবে, প্রাথমিক শিক্ষককে ওই মর্যাদায় দিতে হবে। প্রাথমিক শিক্ষক এই ব্যক্তি না যাকে বলবো এই চা নিয়ে আয়। এই প্রশ্নটি রাখতে চাচ্ছি। সো এইটা যতদিন পর্যন্ত আমরা ঠিক না করতে পারছি, আমার পার্সোনাল এজেন্ডা ভাই, মন্ত্রণালয় সব ভুলে যান, আমার পার্সোনাল এজেন্ডা এটা বাস্তবায়ন করার। বাকি তো অবভিয়াসলি আমাদের সরকারের এজেন্ডা এগুলো বাস্তবায়ন করা। সো আমার যদি শেষ একটা কথা বলতে হয়, আমার 18-20 কোটি বাংলাদেশের জনগণের কাছে আমার আহ্বান, আপনারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক শিক্ষকদের প্লিজ মর্যাদা দেওয়া শুরু করেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অসম্ভব সুন্দর একটি কথা দিয়ে আসলে শেষ করলেন। আমাদের শিক্ষার মান উন্নয়নে আমরা শিক্ষার্থীদের কথা বলি, মান উন্নয়নে শিক্ষকদেরকে আসলে মর্যাদা দেওয়া খুব প্রয়োজন, সেটি প্রাথমিকের শিক্ষক হোক, যে কোনো শিক্ষকই হোক না কেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আগামীকাল আবারও হাজির হব স্বাধীন সংলাপ নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।